প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর অকুণ্ঠ অভিনন্দন জানাই আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, মাননীয় সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রিয় প্রাক্তনী সুদীপ্ত ও রাতুলকে, যারা এই করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে বিদ্যালয়কে পৌঁছে দিয়েছে তোমাদের গৃহকোণে। তোমরা অনেকেই বেশ কয়েকদিন ধরে আমাকে অনুরোধ জানাচ্ছ যে মাননীয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুদীপ্ত রাতুলরা এই সময় পড়ানোর যে সুব্যবস্থা করেছে তাতে আমাকে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য, কেউ ব্যাকরণ পড়ানোর কথা বলেছ, কেউ নির্দিষ্ট কিছু কবিতা বা গদ্য পড়ানোর কথা বলেছ। তো আমি দেখলাম যে আমাদের মাননীয় ফাল্গুনী বাবু, উনি ব্যাকরণ পড়াচ্ছেন, ব্যাকরণের বাক্য পড়াচ্ছেন, উনি খুব ভালো পড়ান। সুতরাং বাক্যটা তোমরা ওনার কাছ থেকে ভালোভাবে শিখে নিতে পারবে। আমি তোমাদের ব্যাকরণের একটা পাঠ পড়াবো, সেটা হচ্ছে সমাস। খুব বড় একটা পাঠ এটা ব্যাকরণের। আর যে সমস্ত গদ্য কবিতার কথা বলেছে আমি চেষ্টা করব, কেউ সিন্ধু তীরের কথা বলেছ, কেউ প্রলয়োল্লাসের কথা বলেছ, কেউ পথের দাবির কথা বলেছ। আমি চেষ্টা করব যে পরবর্তী পর্যায়ে প্রলয়োল্লাস বা সিন্ধু তীরে পড়ানোর জন্য। তবে সমাজটা অনেক বড়, একটা তো ছোট ক্লাসে শেষ হবে না, আর ক্লাসগুলো আমাদের খুব ছোট ছোট। তো আমি প্রথমেই সমাজটা শুরু করব আজকে, এবং খুব ছোট ছোট টুকরো টুকরো ভাগে ভাগ করে নিয়ে আমি সমাজটা পড়াবো। সমাজ সম্পর্কে একটা খুব কৌতুককর কথা প্রচলিত আছে, সমাজ শিখতে 6 মাস লাগে। তার মানে হচ্ছে এই যে এটা খুব একটা বড় বিষয়, একটা ভাস্ট সাবজেক্ট, যেটা অনেক সময় লাগে রপ্ত করতে। তো আমি চেষ্টা করবো আমার যেটুকু সাধ্য তোমাদের বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে কয়েকটা ক্লাসের মধ্যে দিয়ে। আজকে সমাজ সম্পর্কে একটা প্রাথমিক পাঠ তোমরা পাবে। সমাস কথাটির অর্থ কি? সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপ মানে কি? ছোট করা, একটা বড় বিষয়কে ছোট করা, সেটাই হচ্ছে সংক্ষেপ। ধরো একটা বড় বাক্যকে আমি খুব ছোট করে পরিবেশন করলাম, যেমন 10 আনন যাহার। এটা একটা বড় বাক্য, এটাকে ছোট করে আমি বলছি 10 আনন। যার মধ্যে যেটা শুধু ছোটই হচ্ছে না, একটা আলংকারিক উৎকর্ষ রয়েছে, একটা সৌন্দর্যের দিক প্রতিভাত হচ্ছে। এখানে লক্ষ্য করো যে এই যে বড় বাক্যটা,
এই বাক্যরই কিছু পদ কিন্তু এদিকে চলে গেছে সমানের এদিকে, যেমন দশ, আনন, এগুলো চলে গেছে এ পাশে এবং ওগুলো যোগ হয়ে গেছে। শুধু সংক্ষেপ হয়নি, এইখান থেকে পদগুলো ওখানে গিয়ে যুক্ত হয়ে গেছে। এই দশ আনন ওখানে গিয়ে হয়েছে দশ আনন। এগুলো একটা পদ, আর এই পদগুলোকে আমরা বলি সমসমান পদ, যেগুলো এখানে সমাসবদ্ধ হচ্ছে। আর এই যে বড় বাক্যটা, যেটা এখানে ছোট হলো, সংক্ষিপ্ত হলো, ওই বড় বাক্যটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বড় বাক্যটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখানে দেখো, ব্যাস বাক্যের এই যে পদগুলো, এগুলোকে আমি বললাম সমসমান পদ। এই সমসমান পদে দশ একটা পদ, আনন একটা পদ। আনন মানে হচ্ছে মুখ। এই প্রথমটাকে আমরা বলবো পূর্বপদ, আর পরেরটাকে কি বলবো? পরপদ বা উত্তরপদ। তাহলে এই পূর্বপদ এবং পরপদ এখানে যোগ হয়ে গেছে, দিয়ে তৈরি হয়েছে সমাসবদ্ধ পদ, বা যার আরেক নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে আমি এবার দেখি যে এই বড় বাক্যটার নাম কি হলো? ব্যাস বাক্য, বা আরেকটা নাম বললাম বিগ্রহ বাক্য। বড় বাক্যটার নাম হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই বাক্যের মধ্যে যে পদগুলো এখানে সমাসবদ্ধ হলো, সেই পদগুলোর নাম কি বললাম? সমসমান পদ। তাহলে দশ এটা সমসমান পদ, আনন্দ এটা সমসমান পদ, এইবার আমি কি বললাম যে যেটা প্রথমে থাকছে সমসমান পদে, সেটাকে আমরা বলছি পূর্বপদ। তাহলে দশ এখানে পূর্বপদ, আর আনন্দ হচ্ছে পরপদ। আর এই পূর্বপদ পরপদ যুক্ত হয়ে এখানে হয়েছে কি বললাম? সমাসবদ্ধ পদ, বা সমস্ত পদ। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে সমাসের বিষয়টা কি হলো? না, একটা বড় বাক্য ছোট হলো, সংক্ষেপ হলো, সংক্ষিপ্ত হলো। তাহলে অনেকগুলো পদ দেখো একটা পদে পরিণত হচ্ছে। সেই জন্য সমাসের আরেকটা নাম হচ্ছে বহু পদের এক পদীকরণ। তাহলে সমাসকে আমরা আরেকটা নামে চিহ্নিত করছি, বহু পদের এক পদীকরণ। কারণ এখানে একাধিক পদ একটি পদে পরিণত হচ্ছে। দুটো পদ একটা পদ হয়েছে, দুইয়ের বেশি হতে পারে। এইবার একটা বিষয় যেটা হচ্ছে যে পদগুলো কিন্তু অবশ্যই অর্থযুক্ত হবে, কারণ সমাসের মূল ভিত্তিটাই হচ্ছে অর্থ নিয়ে। আমরা একটা কথা বারে বারে বলি যে অর্থ নিয়ে সমাস, বর্ণ নিয়ে সন্ধি। সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে অর্থযুক্ত পদের সঙ্গে পদের মিলন, যেখানে অবশ্যই অর্থ প্রাধান্য করে। তাহলে দেখো, আমরা এখান থেকে সমাসের একটা সংজ্ঞা তৈরি করতে পারছি।
কিরকম না, এই পদগুলো অর্থ সম্বন্ধ যুক্ত, পদ দুই বা তার বেশি হতে পারে এবং তারা এক পদে পরিণত হচ্ছে। তাহলে সংজ্ঞাটা যদি আমরা এইভাবে তৈরি করি যে পারস্পরিক অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। তাহলে লিখে ফেলি সংজ্ঞাটা আমরা, পারস্পরিক অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে সমাসের একটা সংজ্ঞা আমরা এখন পেলাম। এখনকার যে ব্যাকরণ তার রীতিটাই হচ্ছে যে উদাহরণ থেকে সংজ্ঞায় যাওয়া। আমরা যখন ছাত্র ছিলাম তখন মাস্টারমশাইরা কি করতেন, আগে একটা সংজ্ঞা বলে দিতেন, তারপর উদাহরণ দিতেন। কিন্তু বর্তমানে শেখার সুবিধার জন্য বা শেখানোর সুবিধার জন্য এই পদ্ধতি খুবই গ্রহণযোগ্য। তাহলে পারস্পরিক অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এখন সমাসের আমরা কতগুলো বিষয় পেলাম, যেমন ধরো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, সমসমান পদ। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? এখান থেকে আমরা আবার একটা সংজ্ঞা পাচ্ছি যে সমসমান পদযুক্ত যে বাক্যটি সমাসবদ্ধ হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমসমান পদযুক্ত যে বাক্যটি সমাসবদ্ধ হয় বা সমসমান পদ সমন্বিত যে বাক্যটি, আরো শুদ্ধ ভাষায় বলা যেতে পারে। তো লিখে ফেলি সংজ্ঞাটা, সমসমান পদ সমন্বিত যে বাক্যটি সমাসবদ্ধ হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এখানে কি পেলাম দেখো, সমসমান পদগুলোর একটা পেলাম পূর্ব পদ, একটা পেলাম পরপদ বা উত্তর পদ, যেগুলো আগে আমরা বলে দিয়েছি। এবার আমরা সমাসের সঙ্গে সন্ধি মিল বা অমিল একটু দেখব। এগুলো তোমরা একটু নোট করবে। একটা কথা আমাদের প্রথমেই বলি যে যখন এই ক্লাসগুলো তোমরা দেখবে বা ফলো করবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে এগুলো নোট করবে। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। সন্ধি হলো উচ্চারণ ভিত্তিক আর সমাস হলো অর্থ ভিত্তিক। আমি কিন্তু আগেই বারবার বলেছি যে অর্থ নিয়ে সমাস, সমাস হলো অর্থ ভিত্তিক। সন্ধিতে দুটি বর্ণের মিলন ঘটে আর সমাসে দুই বা তার বেশি পদের মিলন ঘটতে পারে। এমন সমাস আছে যেখানে 3টে পদ, 4টে পদ, 5টা পদ, 6টা পদ, 7টা পদের মিলন ঘটেছে।
তাহলে সন্ধিতে দুটি বর্ণের মিলন ঘটে, সমাসে দুই বা তার বেশি পদের মিলন ঘটে। সন্ধিতে প্রত্যেকটা পদের অর্থ গুরুত্ব পায়। কিন্তু সমাসে তোমরা কি দেখলে? সমাসে দেখো এখানে দশ আনন যাহা দশানন, এখানে দশও গুরুত্ব পেল না, আননও গুরুত্ব পেল না। দশানন শব্দের অর্থ হচ্ছে রাবণ, তাহলে অন্য একটা অর্থ গুরুত্ব পাচ্ছে। তাহলে সমাসে কখনো এই যে বললাম এটা পূর্বপদ, এটা পরপদ, কখনো পূর্বপদের অর্থ গুরুত্ব পায়, কখনো পরপদের অর্থ গুরুত্ব পায়, কখনো উভয় পদের অর্থ গুরুত্ব পায়, আবার কখনো কোনো পদের অর্থই গুরুত্ব পায় না, কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। তো সুতরাং কি বললাম যে সন্ধিতে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায়, সমাসে সব সময় সব পদের অর্থ প্রাধান্য পায় না। তো আরেকটা কথা মনে রাখবে যে সন্ধিতে পদের ক্রম বজায় থাকে। যেমন ধরো বিদ্যাযুক্ত আলয় সন্ধি করছি, সমান বিদ্যালয়। এখানে দেখো বিদ্যা তারপরে আলয় পরপর বসেছে, এখানে যেমন ছিল তেমনই আছে। কিন্তু সমাসে সেরকম সবসময় নাও হতে পারে, সবসময় পদের ক্রম বজায় থাকে না। যেমন আমি যখন বলবো পথের রাজা, তখন সমাসবদ্ধ পদ হবে রাজপথ। এটা রাজাটা পরে ছিল, পথটা আগে ছিল। কিন্তু রাজপথ যখন বলছি তখন রাজাটা আগে চলে আসছে, পথটা পরে চলে যাচ্ছে। তাহলে এখানে পদের ক্রম বজায় থাকছে না। তাহলে সন্ধি সমাসে এই দিকগুলো তোমরা দেখবে। আবার উভয় ক্ষেত্রেই কিন্তু মিলন রয়েছে। এখানে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, পদের মিলন ব্যাপারটা উভয় ক্ষেত্রেই রয়েছে, এটা একটা মিল। তাহলে মিলও রয়েছে, অমিলও রয়েছে। এইবার আমি তোমাদের সমাসের প্রকার ভেদে যাব, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, সমাসের প্রকার ভেদ। বর্তমান যে সিলেবাস তোমাদের পড়ানো হয়, এখানে 6টা প্রধান সমাস আর 3টি অপ্রধান সমাসের কথা বলা হয়েছে। 6টি প্রধান সমাস কি কি আমি বোর্ডে লিখছি, দেখো সমাসের প্রকারভেদ। প্রধান সমাস বললাম 6টা। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, বানান দেখবে ভালো করে। দয়ে বয়ে দন্তের নয় দয়ে বয়ে, অনেকে এরকম দেখে, এটা হবে না। দয়ে বয়ে দন্তের নয় দয়ে বয়ে, দ্বন্দ্ব সমাস। 2 নম্বর তৎপুরুষ সমাস। 3 নম্বর কর্মধারয় সমাস, ধয়াকার র অন্তস্থ, অনেকে কর্মধারায় লিখে দেয়, ধারয় কর্মধারণ করে, কর্মধারয় সমাস। 4 নম্বর দ্বিগু সমাস। 5 নম্বর বহুব্রীহি, বানান ভালো করে দেখবে, হর্ষই দ্বিতীয় গোলবান হয়, বহুব্রীহি সমাস। আর 6 নম্বর অব্যয়ীভাব সমাস। এই বিষয়ে একটা ছোট কথা বলি, আমার ছাত্র অবস্থায় বহুব্রীহি সমাসটা আমি বারবার ভুলি, ও কখনো ঠিক লিখতে পারতাম না, হর্ষই দ্বিতীয় গোলমাল হতেই। কিন্তু এখন আর গোলমাল হয় না, মাস্টার হয়ে নয়, তার আগেই আমি একটা সূত্র আবিষ্কার করেছি। কিরকম? এই সমাসে বানানটা আমি ভুল লিখব। কিরকম ভুল লিখব? যে এমন বানানটা লিখব যে হর্ষই আর দীর্ঘই যেন পাশাপাশি গায়ে গায়ে হয়, তাদের মাঝে যেন কোনো অক্ষর না থাকে।
আমি এমন করে লিখবো যে হ্রস্বই আর দীর্ঘই যেন একদম পাশাপাশি গায়ে গায়ে হয়, তাদের মাঝে যেন কোনো অক্ষর না থাকে, ব্যাস। এই পদ্ধতি ফলো করে দেখেছি, আর কোনদিন ভুল হয়নি। দীর্ঘই আর হ্রস্বই একদম পাশাপাশি লেখো, তাহলে দেখবে তুমি ইচ্ছে করে ভুল করতে পারো না। বহুব্রীহি সমাস আর অব্যয়ীভাব সমাস, এই ছটা হচ্ছে প্রধান সমাস, আর অপ্রধান তিনটে হচ্ছে এক নিত্য সমাস। দুই বাক্যাশ্রয়ী সমাস, আর তিন হচ্ছে অলোপ সমাস। এই নতুন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা যতদিন হয়েছে ততদিন পর্যন্ত দেখা যাবে প্রতি বছর একটা প্রশ্ন খুব কমন, যে একটু আগে যেটা বললাম না, যে কখনো পূর্বপদের অর্থ প্রদান, কখনো পরপদের অর্থ প্রদান, সেরকম একটা প্রশ্ন যে ধরো তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বা পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এমন একটি সমাসের নাম লেখো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইখানে আমি শেষ করবো বলতে তোমাদের বলে আজকের ক্লাস। তোমরা মনে রাখবে একটা ছোট্ট সূত্র। তোমরা হয়তো বলবে যে স্যার বাংলার আবার সূত্র কি? অঙ্কত সূত্র, সমবাবু সূত্র লেখান, তরুণবাবু সূত্র লেখান, আপনি আবার কি সূত্র লেখাবেন? ছোট্ট একটা সূত্র মনে রাখবে, মানে কোনটাতে কোন পদের অর্থ প্রধান মনে থাকবে। অবশ্যই সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রী, এই ক্রমটা বজায় রাখতে হবে, তবে সূত্রটা মিলবে না, আমাদের মিলবে না। আচ্ছা আমি বলে নিই, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান মনে রাখবে, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান, বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রধান নয়, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান। এবার আমি সূত্রে যাচ্ছি, দেখো সূত্রটা হচ্ছে বি এস কিউ এন এফ। বলবে এটা আবার কি সূত্র স্যার? এই ক্রমটা বজায় রাখবে। এবার পাশাপাশি বসিয়ে দাও, বি এস কিউ মানে এস 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 এন এন আর এফ কি দাঁড়ালো? এবার বি মানে বোথ, উভয় পদের অর্থ প্রধান, এস মানে সেকেন্ড মানে পরপদের অর্থ প্রধান, দেখো সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, এন মানে নান কোন পদের অর্থ প্রধান নয়, আর এফ মানে ফার্স্ট পূর্ব পদের অর্থ প্রধান মানে প্রথম পদের অর্থ প্রধান। তাহলে বি এস কিউ এন এফ, এই সূত্র মনে রাখবে। আর একটা ছোট্ট কথা বলে নিই, আমি তোমাদের ওই মোবাইলে প্রশ্ন করে উত্তর দিতে পারি না, তো লেখার মতো আমার মানে কি বলবো অতটা যোগ্যতা এখন অর্জন করিনি। তোমরা যদি কারো কিছু জানার থাকে যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করবে, একটা ফোন নাম্বার দিচ্ছি, তোমরা জেনে নেবে তোমাদের যা সমস্যা। 9434661555। ভালো থাকো, পরের ক্লাসে পরের থেকে আলোচনা হবে।